নমস্কার বন্ধুরা। তো জেটের 2026 যে পরীক্ষা হতে চলেছে, তো সেই জেট জন্য আজকের টপিক কারক, বিভক্তি এবং অনুসর্গ। তো এর আগে বাংলা ভাষা থেকে অলরেডি আলোচনা করেছি ধ্বনি, বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ এগুলো। তো যা যা দেখনি অবশ্যই দেখে নেবে। আজকে হলো কারক বিভক্তি আলোচনা করব। তো দেখো, কারক একটু বেসিক হালকা ধারণা একটু দরকার হয় নেওয়ার ক্ষেত্রে। তো দেখো, কারকটা জানার আগে এইটুকু জেনে রাখি যে আমরা জানি যে দু ধরনের পদ দিয়ে তৈরি হয়, তাই না, একটি বাক্য। এবার বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদগুলি হলো নামপদ, আর সেখানে কিন্তু ক্রিয়া থাকে, সেই ক্রিয়াটা হলো সমাপিকা ক্রিয়া। তো এই ক্ষেত্রে যে সমাপিকা ক্রিয়াটা থাকছে, এবার দেখো একটা উদাহরণ। মাঝরাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। এখানকার ক্ষেত্রে এখানে দেখো নামপদ হিসাবে দেওয়া আছে এবং সম্বন্ধটা আমরা আগে দেখব। হাবুল, হাবুলটা হলো একজন কে বলছে, যখন কে দিয়ে, এটাই হলো বেসিক। কারকটা যাওয়ার আগে এই চারটা ভালো করে দেখে নিলে আমরা কারকের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হাবুল তার মানে ব্যক্তি, যেটা তাহলে নিজে যে ব্যক্তি সেটা কে, তাহলে যখন প্রশ্ন আসছে কে, তখন তাহলে কর্তা, তাহলে কর্তৃ সম্বন্ধ হলো। এবার পায়েস, পায়েসটা কি, যখন আসে কি মানে অর্থাৎ কি খাবার খাচ্ছিল, তখন সেটা হয়ে গেল কর্ম। তারপরে যদি চামচ, তখন হয়ে যাচ্ছে কি দিয়ে, তখন যখন দিয়ে বা দ্বারা দিয়ে যখন প্রশ্নটা হবে তখন সেটা হয়ে যাবে করণ সম্বন্ধ। তারপরে হলো খিদে, খিদেটা কেন, খিদেটা হচ্ছে, তো সেখানে প্রশ্ন আসছে কেন খাচ্ছিল, খিদে লেগেছে তাই জন্য খাচ্ছিল, তাহলে কেন যখন প্রশ্ন আসবে তখন কিন্তু নিমিত্ত। আর হাঁড়ি, হাঁড়িটা যখন কোথা থেকে খাচ্ছিল, যখন থেকে জুড়ে গেল তখন কিন্তু সেটা হয়ে গেল অপাদান। আর রান্নাঘরটা দেখো, রান্নাঘরের যখন প্রশ্নটা আসবে কোথায়, তাহলে কোথায় যখন প্রশ্ন আসছে তখন কিন্তু অধিকরণ হলো। তারপরে মাঝরাত্রির, এটাকেও কখন, কখনটার জন্য কিন্তু সেটাও অধিকরণ চলে আসলো। বোঝা গেল? তাহলে কারকের যখন কে, যখন প্রশ্নটা করছি আমরা কে, তখন সেটা কর্তৃ হয়ে যাচ্ছে। পায়েস অর্থাৎ সেখানে কি প্রশ্ন হচ্ছে, কি কি বিষয়ে, সেটা হয়ে যাচ্ছে কর্ম। কি দিয়ে বা দ্বারা যদি বোঝায় সেখানে হবে করণ। কেন, কেন যদি বোঝায় সেখানে হবে নিমিত্ত, এবং কোথা থেকে হলে অপাদান। আর কোথায় যদি জায়গা বোঝাচ্ছে বা কখন, সময়, তো সেখানে ক্ষেত্রে অধিকরণ হয়ে যাবে। বোঝা গেল? তো এটাই বলার ছিল যে কর্তৃ, কর্ম, করণের মেন পার্ট হলো কর্তৃতে কে যখন প্রশ্ন হবে, কর্মতে কি দিয়ে, কি শুধু প্রশ্ন হবে, করণে কি দিয়ে, নিমিত্ততে কেন, আর কোথা থেকে হলে অপাদান কারক, আর কোথায় হলে অধিকরণ, আর কখন হলে অধিকরণ। বোঝা গেল? তাহলে এই একটা সিম্পল উদাহরণ থেকে যে হাবুল পায়েস চামচ, যেটা মানে হাবুল কি করছিল, মাঝরাতে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। তাহলে এই একটা সিঙ্গেল বাক্য থেকে আমরা কিন্তু দেখতে পেলাম যে কারক যেটা, সেটা কিভাবে কাজ করে। যখন এইভাবে প্রশ্নগুলো করব তখন কিন্তু সেই, তাহলে এটাই হলো তার বেসিক, মানে কারকের বেসিকটা, যে কে, কি, কি দিয়ে, কেন, কোথা থেকে, কোথায়, কখন। এবার দেখি, দেখো এবার কারকটা তাহলে কি হলো। কারক দেখো, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধ কারক বলা হয়। ক্রিয়াপদ আর সে বাকিগুলো হলো নামপদ, তো এই সম্বন্ধটাই হলো কারক। এবার দেখো, হাবুল যেটা, সেটা বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধে, তার মানে কর্তৃকারক, আমরা এটা বুঝলাম বেসিক। পায়েসটা কর্ম বোঝাচ্ছে তাই কর্মকারক। চামচ যেটা, সেটা কি দিয়ে, তাই করণকারক। খিদে জন্যটা মানে নিমিত্তটা, কি নিমিত্তে সেটা, এগুলো আমরা জেনে নিলাম। যে হাঁড়ি, হাঁড়িটা যদি যেটা হলো কি থেকে, সেটা হলো অপাদান। আর রান্নাঘর আর মাঝরাত্রি যখন হলো মানে ওটা সময়টা একটা বোঝালো বা স্থান বোঝালো, তখন সেটা হয়ে গেল অধিকরণ হলো। তাহলে বেসিকটা আমাদের এইটুকু জানা হলে বাকিগুলো উদাহরণ দেখি। কর্মকরণ, নিমিত্ত, অপাদান আর অধিকরণ, এই কটা হলো কারক হলো। এবার দেখো, আগে কারকটা জেনে নিই, তারপরে বিভক্তি সম্পর্কে আলোচনা করে নেব। আচ্ছা, হলো এই যে এবার কর্তৃকারক। দেখো কর্তৃকারক কি বলেছে, যে বিশেষ, যেটা এক বুঝতে পারলাম যে যেখানে কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, সেটাই হলো কর্তৃকারক। যেমন এবার উদাহরণ দেখো,
বেসিক ক্লিয়ার। পরে এবার মেন হলো উদাহরণ, কারণ আমাদের উদাহরণ থেকে কোশ্চেন থাকে। তাঁতি তাঁত বুনছিল, তাহলে এখানে দেখো কে তাঁত বুনছিল। যখন প্রশ্ন করছি, যেমন বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করছিলাম উত্তর পাচ্ছিলাম, তো সেরকম কর্তৃকারকের ক্ষেত্রে যখন এখানে প্রশ্ন করছি কে তাঁত বুনছিল, কে যখন আসলো তখন সেই প্রশ্নের উত্তরে আসলো কি তাঁতি। তাহলে তাঁতি তাঁত বুনছিল। তাহলে তাঁতিটা যদি এখানে যদি বলে যে এই কোশ্চেনটার মধ্যে আন্ডারলাইন শব্দটি যেটা, সেটা কি কারক নির্ণয় করো, তখন আমাদের এই প্রশ্নটার মধ্যে আসবে যে তাঁতি হলো এখানে কর্তৃকারক। কেননা কে তাঁত বুনছিল, তাহলে কে যখন প্রশ্ন করলাম উত্তরে যখন তাঁতি আসলো, তার মানে কর্তা বোঝাচ্ছে এখানে, তখন সেটা হয়ে গেল কর্তৃ। আমাকে খেতে দাও, আমাকে এর ক্ষেত্রে দেখো কার কথা বলেছে, তুমি আমাকে খেতে দাও, কাউকে না কাউকে তো বলছে। এই তুমিটা কিন্তু উজ্জ, কিন্তু তা সত্ত্বেও আমরা বুঝতে পারছি কাউকে না কাউকে বলছে, তো সেক্ষেত্রে সেটা হলো কর্তৃকারক। বোঝা গেল। এবার দেখো মেন পয়েন্ট, এবার কর্তৃকর্ম এগুলো আমরা বেসিক অনেকেই জানি, কিন্তু কোশ্চেন অনেক সময় কনসেপ্ট ক্লিয়ারের জন্য অনেক সময় ভেতর থেকে কোশ্চেন আসে, তো সেই কোশ্চেনগুলো আনসার করার জন্য কিন্তু আমাদের একটু বেসিক জানা দরকার ভালো মতো। এবার কর্তার প্রকারভেদ, কর্তা ক রকমের হয় দেখো। কর্তৃবাচ্যের কর্তা, কর্তৃবাচ্যের কর্তা কি, কর্তৃবাচ্যে কর্তাই ক্রিয়ার নিয়ন্ত্রক, কর্তাই কি এখানে ক্রিয়ার নিয়ন্ত্রণ করে, ক্রিয়া কর্তা নিয়ন্ত্রিত, মানে ক্রিয়াটা কর্তার নিয়ন্ত্রিত। যেমন আজ বড় মামা এসেছেন, এখানে হলো ক্রিয়ার নিয়ন্ত্রক করছে, কর্তাই মেন এখানে, কর্তৃবাচ্যের কর্তা হলো। তারপরে দেখো প্রযোজক কর্তা, প্রযোজক মানে কি, কর্তা আমরা জানি প্রযোজক মানে প্রযোজনা করে, তাই না, সিনেমার ক্ষেত্রে দেখি প্রযোজক যে, তাহলে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন অনেক সময় বলে এই কাজটা তো ধরো কাউকে দায়িত্ব দিয়েছে, এবার সে নিজে না করে আরেকজনকে সেই কাজটা বললো ওই কাজটা করতো, তাহলে সে তাকে যে দায়িত্বটা দিয়েছে সে নিজে না আরেকজনকে দিয়ে কাজটা করিয়ে নিল, সেইটাকে বলছি প্রযোজক কর্তা। তাহলে মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন, মানে এখানে কিন্তু খাওয়ানোর দায়িত্বটা মা নিয়েছে, তো যার খাওয়ার কথা ছিল সে না নিজে মানে কাজ না করে আরেকজনকে কাজটা করিয়ে নিল, হলো। তারপরে দেখো প্রযোজ্য, প্রযোজ্য যদি অন্যের প্রভাবে যদি কেউ কাজ সম্পন্ন করে তাকে প্রযোজ্য কর্তা বলে, হলো। তাহলে প্রযোজক, যেমন প্রযোজক বলল তারপরে যাকে কাজ করিয়ে নেবে সে হলো প্রযোজক। কারণ রাখাল গরু চড়ায়, তার রাখাল কারো না কারো ইনস্ট্রাকশন নিয়ে তারপরে তো গরু চড়াচ্ছে, তো রাখাল এখানে কাজটা করছে, তো রাখালটা হয়ে গেল কি প্রযোজ্য, অর্থাৎ অন্যের প্রভাবে রাখাল এখানে কাজটা সম্পন্ন করছে। তাহলে এই প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তার বেসিকটা ক্লিয়ার করা দরকার, যে কর্তা নিজে যখন কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেটা হয়ে গেল প্রযোজক, আর প্রযোজকের মানে জন্য যে প্রভাবে যদি কেউ কাজটা সম্পন্ন করছে সেটা হলো প্রযোজ্য, মানে যে নিজে করছে সেটা প্রযোজ্য হয়ে গেল। রাখাল যেহেতু কাজটা নিজে করছে কিন্তু রাখালকে প্রভাব বলেছে সেই জন্য সেটা সম্পূর্ণ করছে। নেক্সট হলো সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তাটা কি, একই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ কর্তা রূপে ব্যবহৃত হলে তাকে সমধাতুজ, মানে সম মানে বুঝতে পারছি আমরা সেম, তাহলে একই ধাতুটা কিন্তু এক, সেখানে বা বিশেষণ স্থানীয় পদ যেটা সেটা কর্তা রূপে ব্যবহৃত হয়, একই ধাতু থেকে জাত কর্তা বলে এদের, হলো। এবার যেমন এই যে ধাতু যোগ অর্থক, মানে ধাতর্থ কর্তাও বলা হয়। লেখক লেখেন, লেখক এখানে লিখছেন, তাহলে এখানে দেখো সমধাতুজ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, সেটাই হলো সমধাতুজ কর্তা। তারপরে দেখো ব্যতিহার কর্তা, কোনো ক্রিয়ার একাধিক কর্তা থাকলে, ব্যতিহার অনেকগুলো ক্রিয়া আছে, এবার মানে অনেকগুলো কর্তা আছে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলে কতগুলি একসঙ্গে ব্যতিহার, যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করতে, তাহলে একসাথে এখানে অনেকগুলো মানে কর্তা দেখা যাচ্ছে, একটা পণ্ডিত নয় আরও পণ্ডিত, তাহলে একজন পণ্ডিত সেখানে একরকম, কিন্তু অনেকগুলো পণ্ডিত একসাথে, তাহলে সেটা হয়ে গেল ব্যতিহার। যখন একাধিক কর্তা থাকবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক তখন সেটাকে বলবো আমরা ব্যতিহার কর্তা, হলো। তারপরে দেখো বাক্যাংশ কর্তা, কোনো বাক্যাংশ ক্রিয়া সম্পাদন করলে তাকে বাক্যাংশ কর্তা বলে। যেমন এক্ষেত্রে গোটা বাক্য কর্তার আচরণ করে থাকে, যেমন তোমার এমন কাজ করাটা ভালো হয়নি, পুরো বাক্যটাই কিন্তু কর্তার আচরণ করছে যে তোমার এমন কাজ করাটা ভালো হয়নি। তারপরে দেখো উপবাক্যীয় কর্তা, বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যকে উপবাক্য বলা হয়,
সেটা আমরা জানি, বা ক্লজ বলে ইংরেজিতে। কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কর্তারূপে ক্রিয়া নিষ্পন্ন করে তবে তাকে উপবাক্য কর্তা বলে। মানে বাক্যের অন্তর্গত উপবাক্য এখানে কাজ করছে। সে এভাবে চলে যাবে ভাবা যায় না, মানে যে বাক্য সে করছে না, বাক্যের অন্তর্গত এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে উপবাক্য, সেই কর্তারূপে মানে কাজটা সম্পন্ন করছে, যে সে এভাবে চলে যাবে ভাবা যায় না। তারপর দেখো উহ্যকর্তা। উহ্যটা মানে এখানে কিন্তু মানে এই তুমি কথাটা যেখানে বা আমি, সেগুলো কিন্তু উহ্য থাকে। এখানে এসে বসো, কাকে বলছে? কাউকে না কাউকে তো বলছে, তাহলে তুমি এখানে এসে বসো, সেটাখানে তুমি কিন্তু উহ্য। তারপরে হলো বহু ক্রিয়ায় এক কর্তা। এক কর্তার অধীনে বহু সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকলে তাকে এই নামে ডাকা হয়। শিশুটি কেবলই হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে, মানে অনেকগুলো কাজ এখানে, হাসা একটা, খেলা একটা, নাচা একটা, গাওয়া একটা, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ক্রিয়া হচ্ছে। তারপরে এক ক্রিয়ার এক বহু কর্তা। একটা কাজেরই অনেকগুলো কর্তা। অনেক সময় একটি ক্রিয়ার একাধিক কর্তা থাকে, যেমন যুদ্ধের পরে এলো রোগ, শোক, মহামারী, তাহলে একটা ক্রিয়া কাজই, কিন্তু এখানে কিন্তু কর্তা অনেকগুলো। তারপরটা দেখো কর্ম কর্তৃবাচ্যের কর্তা। বাক্যের কর্তার অনুপস্থিতিতে কর্ম যদি কর্তার আচরণ করে তবে তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলা হয়। যেমন এখানে আর বাজার বসে না, তাহলে এখানে কর্ম যে কর্তার অনুপস্থিতিতে কর্ম কাজ করছে হলো, তাহলে এখানে এখন আর বাজার বসে না, এটা হলো একটা উদাহরণ। তারপরে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ মানে বুঝতে পারছি যে এখানে কিন্তু মানে উভয় ক্রিয়া থাকলেও এখানে কর্তাটা নিরপেক্ষ থাকবে। কোনো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা উভয় ক্রিয়াই আছে, তাই বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে বলা হয় নিরপেক্ষ। যেমন এর উৎসব এলে গোটা পাড়া যেন জেগে ওঠে। তারপর আছে সহযোগী কর্তা। একই বাক্যে দুটি কর্তা থাকলে এবং পরস্পরের মধ্যে যদি সহযোগিতা হয় তখন সেটা সহযোগী কর্তা। তোমাতে আমাতে মিলে কাজটা সেরে ফেলে, মানে একসাথে সহযোগের মাধ্যমে তোমাতে আমাতে কাজ করছে দুটো কর্তা, একটা তুমি একটা আমি। বোঝা গেল? তো এই ছিল কর্তা, যেটা কর্তৃকারকের বিষয়টা, যে কর্তার প্রকারভেদ। এবার দেখো আমরা কর্মের প্রকারভেদ। আচ্ছা, কর্ম আগে দেখি। কর্মকারক। কর্মকারকটা দেখো, কর্তা যে সম্পাদন করছে, তার মানে কর্তার ক্ষেত্রে আমরা প্রশ্ন করলাম কে, এবার কর্মতে কি, যখন কি প্রশ্নটা করছে তখন কিন্তু সেটা কর্মকারক হচ্ছে। সে ভাইকে কলমটা দিয়েছে, তাহলে ভাইকে, তো কলমটা কি দিয়েছে, তখন প্রশ্ন উত্তর পাচ্ছি যে কলম দিয়েছে, তাহলে সেটা হয়ে গেল কর্মকারক। এবার কর্মকারকে কে, রে, এরে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। এবার দেখো কর্মের প্রকারভেদ। কর্তা, কর্ম, এগুলো বেসিক আমরা কর্তৃকারক, কর্মকারক এগুলো সবাই জানি যে থেকে হেকে এইসব হলে হয়, কিন্তু এই কর্ম, কর্তার প্রকারভেদ এই বিষয়গুলো কিন্তু অনেকেরই সেভাবে জানা হয় না, বা অনেক দিন রিভিশনের কারণে কিন্তু মনে থাকে না। তো এগুলো একটু হালকা করে জেনে রাখা এই কারণেই দরকার, কারণ ইদানিং কোশ্চেন কিন্তু বাংলা যে যত রকমের টেট এক্সামগুলো হচ্ছে, সিটেট এক্সামগুলোতেও বাংলা থেকে অনেকটা কিন্তু কখনো কখনো বেসিক থেকে আসে, আবার একটু হালকার মধ্যেও ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু টাফও হয়। তো সেক্ষেত্রে আমাদের যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তাতে সমস্যা নেই। তো এই বেসিকটা ওই জন্য জানানো। কর্মের প্রকারভেদ। কর্মের মধ্যে দেখো মুখ্য কর্ম। এবার কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলে। দুটি আছে কর্ম, দুটির একটি হয় বস্তুবাচক, অপরটি হয় ব্যক্তিবাচক। বস্তুবাচক কর্মটিকে বলা হয় বস্তু, যেটা মেন কর্ম সেটাই মুখ্য। এবার ক্রিয়াকে কি প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যাচ্ছে, যেমন আমি তোমায় একটা বই দিব, কি দিব, তখন কিন্তু এটা হলো মেন প্রশ্ন হয়ে গেল, কি দিব, বই দেব, তাই এটা মুখ্য কর্ম। এবার গৌণ কর্ম, যেটা যে দেখো এখানে ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যাবে, কি যখন প্রশ্ন করবো তখন কিন্তু মুখ্য কর্ম। এইগুলোই বিষয়, মুখ্য কোনটা, গৌণ কোনটা, এটা কিন্তু জানা দরকার। তাহলে কি যখন প্রশ্ন করছি তখন তাহলে মুখ্য, কিন্তু কাকে যখন প্রশ্ন করছি, সে কি তোমাকে একটা বল দিয়েছিল, তোমাকে, কাকে, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে গৌণ কর্ম। এবার উদ্দেশ্য কর্মটা কি, কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটা কর্ম ছাড়া দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে, তো সেটা একটা উদ্দেশ্য। তুমি আমাকে সং সাজালে, তাহলে এখানে একটা উদ্দেশ্যের কথা হলো, সং একটা সাজানো, সেখানে কিন্তু এটা উদ্দেশ্য কর্ম। তারপর বিধেয়, যেটা বিধেয় পরিপূরক হিসেবে যে দ্বিতীয় কর্ম যেটা আছে বিভক্তিহীন অতিরিক্ত কর্ম, আমরা উদ্দেশ্য বিধেয় অনেক ছোটোবেলায় পড়েছি, যেটা এক্সট্রা থাকে সেটাই কিন্তু বিধেয়। তো তিনি বিদ্যালয়কে উপাসনা স্থল মনে করতেন, এক্সট্রা এটা হলো। তারপরে সমধাতুজ কর্ম, এটাও ইম্পর্টেন্ট। সমধাতুজ হলো
কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় একই। একই যদি ধাতু থাকে, সম কথাটার অর্থই যে সেম, তাহলে সেটা হলো সমধাতুজ কর্ম। যেমন দুই বোনে কি হাসাই না হাসতে পারে, একবার হাসাই বলছি একবার হাসতে, মানে এই একই ধাতু থেকে কিন্তু দুটো রকমের, একটা হাসা একটা হাসা, দুটো কর্ম হচ্ছে কিন্তু এখানে, মানে হাসাই না হাসতে পারে, এত জোরে জোরে হাসছে। তারপরে দেখো কর্ম, কর্তৃবাচ্যের কর্ম। কর্মই যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে সেখানে কর্ম কর্তৃবাচ্য হয়, মানে এখানে কর্মই মেন হলো ভূমিকা করছে। যেমন আমরা দেখলাম কর্তৃর ক্ষেত্রে, তো এখানে দেখো কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল, তাহলে এখানে কর্ম যেটা সেটাই কর্তৃবাচ্যে কর্তারূপে সম্পাদন করছে। তো বাক্যাংশ যেটা সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে এই নামে ডাকা হয়। যেমন তার এই দিনের পর দিন না আসার আমি সহ্য করব না, এখানে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ এখানে। তারপরে দেখো উপবাক্যীয় কর্ম। উপবাক্য মানে বাক্যের অন্তর্গত উপবাক্য এখানে কর্মরূপে ব্যবহার হচ্ছে, সেই শব্দে তাদের কি হলো কেউ জানে না। তারপরে কর্মের বিচ্ছা। পুনরাবৃত্তির ফলে কর্মের বিচ্ছা ঘটে, যেটা অর্থাৎ কর্ম পুনরাবৃত্ত হয়। কি কি আনতে হবে, এক কথা দুবার বলছে, কি কি, তাহলে এটা কর্মের বিচ্ছা। যেটা অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা মানে সেখানে কিন্তু ভাববাচক বিশেষ্য রূপ যদি ব্যবহৃত হয় সেখানে এই নামে ডাকা হয়। যেমন খোকা এখন চলতে শিখেছে, হলো। এবার করণকারক দেখি। করণকারক আমরা দেখলাম যে কোনো কিছু দ্বারা বা দিয়ে দিয়ে যদি সম্পাদন হয় তাহলে আমরা চোখ দিয়ে দেখি, কি দিয়ে দেখি, চোখ দিয়ে, তখন কিন্তু এটা হয়ে যাবে করণকারক, হলো। এবার করণকারকে দ্বারা দিয়ে করে সাহায্যে কর্তৃক এসব অনুসর্গ ব্যবহৃত হয়। এতে অন্তস্থ, এতে প্রভৃতি বিভক্তি। দেখো এবার করণের প্রকারভেদ। সাধন বা যন্ত্রাত্মক করণ। কোনো বস্তু বা যন্ত্র দ্বারা যদি ক্রিয়া সম্পন্ন হয়, জাতি দিয়ে মিহি করে সুপারি কুচবেন, তাহলে এখানে জিনিস বোঝাচ্ছে একটা যন্ত্র। তারপর উপায়াত্মক মানে উপায়ের দ্বারা, শুধুমাত্র বুদ্ধিতে, তাহলে বুদ্ধির দ্বারা। হেতর্থক, হেতর্থক মানে হেতু বা কারণ বোঝাচ্ছে এখানে, দুঃখে, দুঃখ একটা কারণ, তার গাল বেয়ে টপ টপ করে জল পড়ছে। কালাত্মক মানে কাল বা সময় বোঝাচ্ছে, এক বছরেই। উপলক্ষণ, যখন একটা উপলক্ষণ চিহ্ন বোঝাতে উপলক্ষণ। গোপ দিয়ে চেনা যায়, চিনতে পারছি কি দিয়ে, গোপ দিয়ে, সেটা একটা উপলক্ষণ, হলো। এটা ইজিলি মনে থাকবে যে যন্ত্রাত্মক মানে যন্ত্র যেখানে ব্যবহার হচ্ছে করণকারকে। তারপরে বুদ্ধি মানে একটা উপায় বোঝাচ্ছে, হেতু বা কারণ, দুঃখ বা সুখ বা এই কারণে। তো কালাত্মক মানে কাল বোঝাচ্ছে, সময়। আর উপলক্ষণ মানে একটা উপলক্ষণ, যে এটা সিমটম দিয়ে, যে এই গোপ দিয়ে চেনা যায় বা এই করে চেনা যায়, মোটা বা পাতলা বা রোগা এইসব দিয়ে, সেরকম। অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। অসমাপিকা ক্রিয়াকরণের আচরণ করলে তাকে এই নাম দেওয়া হয়। সে কেঁদে মন জয় করতে চায়। তবে সমধাতুজ মানে সেম, ক্রিয়াকরণ রূপে ব্যবহৃত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদটি একই ধাতু থেকে নিষ্পন্ন হলে এই করণ হয়। যেমন শক্ত বাঁধনে বেঁধেছি, সেম, বাঁধন একবার বেঁধেছি একবার, তাহলে দুটো। তারপরে দেখো করণের বিপসা, যেটা পুনরাবৃত্তির ফলে হয় হাতে হাতে, সেম, হাতে হাতে, কিসের দ্বারা, টপিকগুলো কিন্তু সেম, কিন্তু কখন সেটা করণ হচ্ছে, কর্তৃ হচ্ছে, কর্ম হচ্ছে, সেটা বুঝলেই হয়ে যাবে। তবে নিমিত্ত জানি আমরা, কোনো উদ্দেশ্য বা জন্য এসব বোঝালে সেই কারকটা হয়ে যায় নিমিত্ত কারক। বেলা যে পড়ে এলো জলকে জল, এখানে জল আনবার উদ্দেশ্য বলছে জন্য এটা নিমিত্ত কারক। তবে নিমিত্ত কারকের দেখো প্রকারভেদ, এটা বেসিক অত নেই। জন্য বোঝাতে নিমিত্ত কারক হয়, তিনি দেশের জন্য আত্মবিসর্জন করেছিলেন। উদ্দেশ্যে হলে তিনি বাজারে গেছেন, বাজার করার একটা উদ্দেশ্য, উদ্দেশ্য অর্থাৎ নিমিত্ত কারক হতে পারে। সভাপতি সকলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন, ডাইরেক্ট থাকলে এটা নিমিত্তই ধরে নেব। এবার অপাদান দেখি। অপাদান মানে কোনো কিছু থেকে উৎপন্ন বা পতিত বা নির্গত বিশ্লিষ্ট হয়, এগুলোই হলো অপাদান কারক। তো এক্ষেত্রে নির্গত বা থেকে, চেয়ে এসব যদি হয়, হতে, তখন কিন্তু সেটা অপাদান কারক। অপাদান কারকের প্রকারভেদের মধ্যে দেখো আধার বা স্থানবাচক। স্থান যদি বলে কোনো একটা স্থান থেকে, গাছ থেকে ফুল ঝরে পড়লো, তাহলে একটা স্থান বোঝাচ্ছে, কি থেকে, তাই জন্য গাছ থেকে, তাহলে সেটা স্থানবাচক। অবস্থানবাচক একটা আরেকটা, কোনো অবস্থান থেকে ক্রিয়া নিষ্পন্ন হলে, এলেম আমি কোথা হতে, কোথা হতে একটা অবস্থান বোঝাচ্ছে, তাই জন্য এটা অবস্থানবাচক। কাল মানে সময় যদি হয়, কাল বা সময় বোঝালে সেটা হলো অপাদান হয়। যেমন সে কখন থেকে এসেছে, একটা সময় বোঝাচ্ছে, কখন। দূরত্ব মানে একটা জায়গার একটা দূরত্ব,
কারো প্রকারভেদ দেখো। সম্বন্ধ, সামান্য সম্বন্ধ বা সাধারণ, যেটা গঙ্গার জল, খাঁচার পাখি, মনের মানুষ, সামান্য। অধিকার যদি বোঝায়, পাখির বাসা, যক্ষের ধন, রাজার বাড়ি, তেমন অধিকার, বাড়িটা কার? রাজার। এবার দেখো কারক বিভক্তি থেকে এমসিকিউ। প্রথম কোশ্চেনটা